প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া সহ ব্যাপক বৃষ্টি হয়েছে। 5 থেকে 6 ফুট জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে ডুবে গেছে উপকূলীয় জেলাগুলোর নিচু এলাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পটুয়াখালীতে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হচ্ছে। এতে রাস্তাঘাট জনপদে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক জায়গায় ভেঙে পড়েছে গাছপালা, ডুবে গেছে ঘরবাড়ি। কলাপাড়ার চাকমইয়া ইউনিয়নের বটতলা এলাকার বেড়িবাঁধ ভেঙে 5টি গ্রাম প্লাবিত হয়েছে। চর বালিয়াতলী এলাকার রিভারসাইড বেড়িবাঁধ ধসে পড়েছে। কলাপাড়া পৌর শহরের 3 শতাধিক পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়াকাটা সৈকতের ঝাউ বাগানের শত শত গাছ ভেঙে পড়েছে। রাঙাবালিতেও ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি এবং থেমে থেমে দমকা বাতাস বইছে। উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের 5টি গ্রাম 6 ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 8,000 মানুষ। বরগুনায় পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে 5 থেকে 7 ফুট পর্যন্ত বেড়েছে। পৌরসভার নিচু এলাকা সহ 6 উপজেলার অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 30,000 মানুষ। বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদ তীরবর্তী বগি থেকে গাবতলা পর্যন্ত 2 কিলোমিটার রিং বাঁধ ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে অর্ধ শতাধিক মানুষের বাড়িঘর, মালামাল। ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। গাছপালা ও বিদ্যুতের লাইন উপড়ে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুর এলাকায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। খোলপেটুয়া নদী তীরে জলোচ্ছ্বাস প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে নীলডুমুর এলাকার বাড়িঘরে। এছাড়া জোয়ারের পানির তোড়ে শ্যামনগর ও আশাশুনির বিভিন্ন এলাকার বেড়িবাঁধ ভেঙে গেছে। নোয়াখালীর হাতিয়ায় নদীর পানি স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট জোয়ারে প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 40,000 মানুষ। এছাড়া বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবেছে নিঝুম দ্বীপের 9টি গ্রাম। এতে ঘরবন্দী হয়েছে প্রায় 30,000 মানুষ। পানিতে ভেসে গেছে গবাদি পশুর খাদ্য ও মাছের ঘের। তলিয়ে গেছে শাকসবজি সহ নানা ফসলের জমি। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের খবরগুলো জানছিলাম। উপকূলীয় এলাকায় বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মানুষ। আমাদের সহকর্মী ইশতিয়াক ইমন এখন আছেন কুয়াকাটায় এবং সেখানে নেটওয়ার্কের অবস্থা বেশ খারাপ। তাকে আমরা সরাসরি সংযুক্ত করার চেষ্টা করছিলাম, এখন তাকে আমরা ফোনে সংযুক্ত করতে পেরেছি। কথা বলে নেব, সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সাথে। ইমন, কুয়াকাটা ও এর আশেপাশের এলাকার সংবাদ সংগ্রহ করছেন আপনি, কি দেখছেন সেখানে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি? রীতিমতো তাণ্ডব চালিয়ে গেছে ঘূর্ণিঝড় রিমাল এবং আমরা সারাদিন যে পরিস্থিতি দেখলাম তাতে দুপুর পর্যন্ত তাণ্ডব ছিল। এরপরে আমরা বিভিন্ন লোকালয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং বেশিরভাগ গ্রাম প্লাবিত অবস্থায় রয়েছে। মণিপুরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেই গ্রামগুলো বেশিরভাগই প্লাবিত হয়ে গেছে, পানিবন্দী হয়ে গেছে মানুষ। বেশিরভাগ বাড়িঘর যেগুলি বিধ্বস্ত হয়ে গেছে, সেই বিধ্বস্ত বাড়িঘর গুলো ছেড়ে আশ্রয় প্রকল্পে যারা আশ্রয় নিয়েছেন তারা বিকেলে ফিরেছেন বাড়িতে, কিন্তু অনেক কিছুই আসলে অবশিষ্ট নেই। তারা কি খাবেন সেই ব্যবস্থা করে, কারণ বেশিরভাগ বাড়িতে রান্নার পরিবেশ নেই। বেশিরভাগ বাড়িতে ভেতরে আমরা দেখেছি ঘরের ভেতরেই হাঁটু সমান, গলা সমান পর্যন্ত পানি রয়েছে। অনেকে করেছেন যে শুকনো খাবার উপরে ভরসা করতেন, কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ তাদের আসলে সেই শুকনো খাবার ব্যবস্থা করার মতো পরিস্থিতিও নেই। পুরো জেলার যদি চিত্র করি একই রকম পরিস্থিতি, বেশিরভাগ এলাকাতে পানি ঢুকে গেছে, পানিবন্দী হয়ে গেছে মানুষ। গ্রামগুলো একেবারেই প্লাবিত। সব থেকে বেশি ক্ষতি হয়েছে মৎস্য চাষের, যে পুকুর এবং ঘেরগুলো মাছের চাষ হয়েছিল সেগুলো সব ডুবে গেছে। ফসলেরও ক্ষতি হয়েছে। গবাদি পশুগুলো কোনোভাবে তারা উঁচু সড়কের উপর এবং আশ্রয় প্রকল্পের নিচে হয়তো রেখেছেন, কিন্তু গবাদি পশুগুলো খাবার সংকটে পড়েছে। এবং গত 24 ঘন্টা পরে আমি বলি যে এখন কুয়াকাটাতে বৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি কিছুটা ভালো বলা যায়, কারণ এই গত 24 ঘন্টার বৃষ্টি এক মুহূর্তের জন্য থামেনি। এবং যে এলাকাগুলোতে আমি গিয়েছি, মাঝিকান্দি যে এলাকা, সেখানে বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, সেখানকার মানুষও খারাপ অবস্থায় আছেন এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আর এমন আমরা যেমনটি শুনছিলাম যে স্বাভাবিক জোয়ারের চাইতে 8 থেকে 12 ফুট পর্যন্ত পানি বেড়ে গিয়েছিল, সেই পানির কতখানি নেমেছে? পানিবন্দী অনেকেই আছে আপনি বলছিলেন, কতগুলো গ্রামের মানুষ এরকম বা কি সংখ্যক মানুষ পানিবন্দী দশায় আছে বলে ধারণা করছেন?
দেখুন, রাঙামালী উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা তারা পানিবন্দী অবস্থায় আছেন। আমি মহিপুর এলাকাতে গিয়েছিলাম, সেখানে পানিবন্দী অবস্থায় দেখতে পেয়েছি। এখনো পূর্ণাঙ্গ জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের হিসেবে কত মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, কারণ বিস্তীর্ণ যে গ্রাম সেগুলো এখন তলিয়ে কোনো মতে বাড়ির হয়তো উপরের তালাটুকু দেখা যাচ্ছে যে এই এলাকাতে এটি একটি গ্রাম, নদী নাকি গ্রাম এটি আর আলাদা করার এখন সুযোগ নেই। যে পানি গতকাল রাতে ঢুকেছিল সেই পানি নামার একটি সুযোগ ছিল সকালে, কিন্তু আজ সকালে যখন এই শেষ সময়ে যখন জোয়ার ছিল, একই সাথে রিভারের টান ছিল, আবার নতুন করে আজ সকালেও কিন্তু পানি ঢুকেছে। এই সকালের পানি ঢোকার কারণে গতকাল রাতে যে পানি প্রবেশ করেছিল সেটি নামতে পারেনি, সেটি নামতে সময় লাগবে, কারণ যে বেড়িবাঁধগুলো এই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধে দিয়েই তো আসলে পানি নামবে, নদী নালা দিয়েই পানি নামবে, কিন্তু এখনো কিন্তু নদীতে উপচে পড়া পানি রয়েছে এবং সেই পানি নদী থেকে যতক্ষণ পর্যন্ত সাগরে না নামবে ততক্ষণে এই পানি গ্রাম থেকে নামার সুযোগ কম। আবার গ্রাম থেকে যখন নামবে তখনও কিন্তু বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। আমরা দেখছি অনেক গ্রামবাসী তারা আসলে বেড়িবাঁধ কেটেও পানি বের করে দেওয়ার একটা চেষ্টা করেন। আর সবকিছু মিলিয়ে উপকূলের অবস্থা আসলে বেশি ভালো নয়। আমরা যে চিত্র দেখেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, আগামীকাল নিশ্চয়ই একটা টেলিভিশনের সেই চিত্র আমরা দেখাতে পারবো যে কি পরিমাণ ক্ষতি আসলে এই ঘূর্ণিঝড় রিমেল করে দিয়ে গেছে। কিন্তু আজ বিকেলে দুপুরের পর থেকে যে পরিস্থিতি দেখেছি সেটি বাংলাদেশের বড় দু একটি ঘূর্ণিঝড়ের সাথে আপনি তুলনা করতে পারেন। এবং আমরা যে উপজেলা বা জেলা প্রশাসনের এখন পর্যন্ত যে করতে পারছি তাতে একেবারেই চরাঞ্চল যেগুলো সেগুলো বেশিরভাগই প্লাবিত হয়ে গেছে। গবাদি পশু কত নিহত হয়েছে তা এখনো সঠিক সংখ্যা নেই। অসংখ্য গবাদি পশু। ইমন, ত্রাণ কার্যক্রম কিভাবে বা কখন থেকে পরিচালিত হবে এইসব নিয়ে কি প্রশাসন কিছু জানিয়েছে? দেখুন, সব থেকে বড় চ্যালেঞ্জ এখন বিদ্যুৎ সংযোগটি ফিরিয়ে আনা। অনেক গাছ ভেঙে পড়েছে, অনেক জায়গাতেই বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। বিদ্যুৎ ব্যবস্থাটি যদি আগে করা যায় তাহলে রিমোট অঞ্চলের সাথে যে যোগাযোগ, একেবারেই দুর্গম এলাকার সাথে যোগাযোগটি স্থাপন করা গেলে সেখানকার তথ্য পাওয়া যাবে। ত্রাণ কার্যক্রম এরই আগেই প্রস্তুত করে রাখা হয়েছে যে এর পরবর্তীতে কিভাবে ত্রাণ দেওয়া হবে সেটি আজ পুরো হয়তো শুরু করতে পারেননি, কিন্তু আগামীকাল থেকে যদি ত্রাণ কার্যক্রম শুরু না হয় তাহলে এই মানুষ 2 থেকে 3 দিনের রিমোট অঞ্চলের সাথে যে যোগাযোগ, একেবারেই দুর্গম এলাকার সাথে যোগাযোগটি স্থাপন করা গেলে সেখানকার তথ্য পাওয়া যাবে। ত্রাণ কার্যক্রম এরই আগেই প্রস্তুত করে রাখা হয়েছে যে এর পরবর্তীতে কিভাবে ত্রাণ দেওয়া হবে সেটি আজ দুপুরের পরে হয়তো শুরু করতে পারেননি, কিন্তু আগামীকাল থেকে যদি ত্রাণ কার্যক্রম শুরু না হয় তাহলে এই মানুষ 2 থেকে 3 দিন ধরে অভুক্ত থাকতে হবে। কারণ যারা পানিবন্দী অবস্থায় আছেন তাদের এখন রান্না করার কোনো ব্যবস্থা নেই। একেবারেই ঝাউচর থেকে শুরু করে কুয়াকাটা নিম্নাঞ্চল যেগুলো রয়েছে, রাঙাবালির প্রত্যন্ত অঞ্চল রয়েছে, কলাপাড়ার বেশ কয়েকটি ইউনিয়ন রয়েছে যেগুলো একেবারেই ক্ষতিগ্রস্ত হয়েছে। একেবারে মূল সড়কের আশেপাশে যাদের বাড়ি এবং পাকা বাড়ি, এর বাইরে যে কাঁচা পাকা বাড়িগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশিরভাগই এখনো পানিতে ডুবে আছে। এবং আমরা সেই চিত্র হয়তো এখন দেখাতে পারছি না, নেটওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি। ইমন, এই মুহূর্তে আমরা পেয়েছি আপনার সংযোগটি। একটু জেনে নিতে চাই যে কুয়াকাটা যেহেতু পর্যটকের এলাকা, সেখানে পর্যটকরা আটকা পড়েছেন বলে কি কোনো তথ্য আছে আপনার কাছে? গতকাল রাতে সংযোগ পাইছে। পর্যটকরা আটকা পড়েছেন। গত পরশু দুদিনই আমার সাথে কথা হয়েছে। তারা পর্যটকরা ফিরবেন, পথে যারা ফিরতে চেয়েছেন তারা ফিরতে পারছেন না, কারণ নৌপথ পুরোটি বন্ধ রয়েছে এবং তারা সাহসও করছেন না। সড়ক পথে বাস, হাতে গোনা 2-1টি গাড়ি ঢাকার সাথে যোগাযোগ রয়েছে, তাও খারাপ আবহাওয়ার কারণে গত 24 ঘন্টায় যে পরিস্থিতি খারাপ ছিল সে কারণে অনেকেই আসলে সাহস করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেননি, অনেকেই থেকেছেন। কুয়াকাটা শহরে পর্যটকদের খাবারের ব্যবস্থা খুব বেশি একটি নেই, হাতে গোনা 2 থেকে 3টি খাবারের দোকান খোলা রাখা হয়েছে প্রশাসনের উদ্যোগে। এইভাবেই আসলে চলছে এবং বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে অনেকেই আসলে যোগাযোগ করে যে যাবেন, ইন্টারনেট সুবিধাও কিন্তু ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে পর্যটকরাও যে যাবেন সেই অবস্থাটি নেই এবং আগামীকাল হয়তো তারা সকাল নাগাদ পরিস্থিতি যদি আরেকটু ভালো হয় তাহলে তারা ফিরবেন। কিন্তু যারা একেবারেই এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হলেন তাদের জন্য
জন্য একটু চ্যালেঞ্জ হয়ে গেল যে নতুন করে এই সাগরের নোনা পানি ঢুকে যাওয়ায় ফসলের ক্ষতি এবং একটি দীর্ঘমেয়াদী ক্ষতির মধ্যে তারা পড়তে যাচ্ছেন। আমরা যেটি সিডর এবং আইলার পরে দেখেছি যে এই প্রভাব হয়তো সাময়িকভাবে ঘরটি মেরামত করা যায়, কিন্তু লবণাক্ত পানি যখন লোকালয়ে ঢুকে যায় তখন যে ক্ষতিটি হয় সেই ক্ষতিটি একটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে এবং সেটি এই উপকূলের মানুষকে আরও বছরের পর বছর ভোগাবে। এবং খাবারের পানির একটি সংকট রয়েছে। আপনাকে আমি বলে রাখি যে খাবারের বিশুদ্ধ পানির যে সংকট, চারিদিকে অথই পানি থাকলেও খাবারের পানি কিন্তু নেই, কারণ যে টিউবওয়েলগুলো ছিল পানির একমাত্র সুপেয় পানির মাধ্যম, সেই সুপেয় পানির মাধ্যম কিন্তু সব আর যেটা হয় এরকম জলাবদ্ধতার পর আমরা দেখি যে পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হয়। এই খবরগুলো নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে পরবর্তীতেও জানতে পারবো। আপনি বলছিলেন যে এখনো পর্যন্ত ঝড় আছে সেখানে এবং বৃষ্টি হচ্ছে থেমে থেমে। আপনি নিশ্চয়ই সাবধানতার সাথে সংবাদ সংগ্রহ করবেন। ধন্যবাদ যুক্ত হয়ে সবশেষ খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। কুয়াকাটা থেকে সহকর্মী ইশতিয়াক ইমন আমাদের সাথে যুক্ত ছিলেন, সেখানকার ঘূর্ণিঝড় রিমালের এই মুহূর্তের খবর জানিয়ে দিচ্ছিলেন তিনি।